আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। আবেদনের তারিখ 21 জানুয়ারি 2025 থেকে শুরু হবে, 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা 3 মে 2025 শনিবার। এখানে কিন্তু ভর্তি পরীক্ষার তারিখও এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে আবেদন চলবে 21 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রায় 1 মাসের উপরে, 1 মাস 7 দিনের মতো। তারপর এখানে বলা হয়েছে পরীক্ষার সময়কাল হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টায় পরীক্ষা হবে। পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল 10টা 30 মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত কলেজে বা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ পরীক্ষার ঠিক কমপক্ষে আধা ঘন্টা পূর্বে সে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, যে কেন্দ্রে বা যে কলেজে তার পরীক্ষা হবে। তো তোমরা এখান থেকে পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখ এবং পরীক্ষার সময় কখন শুরু হবে সে সম্পর্কে ধারণা জানতে পেরেছ। আমি কিন্তু পুরো নোটিশটি তোমাদের ধাপে ধাপে স্ক্রিনে দেখিয়ে দিব। তারপর বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীর পাঠদানকারী কলেজ সমূহে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইনে আবেদনের প্রাথমিক আবেদন 21 জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি 700 টাকা। তার আবেদন ফি হচ্ছে 700 টাকা। আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি, যেই কলেজে আবেদন করবে সেই কলেজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা নিতে পারে অথবা সরাসরি টাকা জমা নিতে পারে সেই আবেদনের ফির যে টাকাটি। 2 মার্চ 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ যারা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ফর্ম কাটবে তাদের জন্য 2 মার্চ তারিখ পর্যন্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ফর্ম কাটার সময় ফেব্রুয়ারি 28 তারিখ শেষ তারিখ হলেও সেটি মার্চের 2 তারিখ পর্যন্ত সেটি জমা দিতে পারবে সরাসরি কলেজে। 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ফর্ম পূরণ, শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইনে ক্লিক করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকা বিবৃত সকল শর্ত মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য আলাদা করে 100 নম্বর করে প্রশ্ন করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টায় দিতে হবে। তাহলে 100টি প্রশ্ন, এখানে খেয়াল করো, প্রশ্ন কিন্তু এখানে 100টি আর সময় কিন্তু মাত্র 1 ঘন্টা। তারপর বলা হয়েছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষা প্রাপ্ত নম্বরের 40%, এসএসসি যে পরীক্ষা যে রেজাল্ট সেই রেজাল্টের 40% এবং এইচএসসি পরীক্ষার যে প্রাপ্ত জিপিএ তার 60% যোগ করে সর্বমোট 200 নম্বরের মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ পরীক্ষা দেওয়া হবে 100 নম্বরের এবং তাদের যে জিপিএ এসএসসি এবং এইচএসসি সেই জিপিএ এসএসসি এর জিপিএ 40% অর্থাৎ 40 নম্বর আর এইচএসসি জিপি হচ্ছে 60 নম্বর, সেই ধরে 100 নম্বর আর পরীক্ষার 100 নম্বর, মোট 200 নম্বরের উপরে মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ করে দেওয়া হবে। প্রতিটা কলেজের আলাদা করে মেধাভিত্তিক শিক্ষার্থীদেরকে যেই আবেদন করেছে সেই অনুযায়ী তাদেরকে বিষয় বরাদ্দ করে দেওয়া হবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখে 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিক্যান্ট লগইন অপশন থেকে ভর্তি প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। অর্থাৎ
তাদের ভর্তি যে তারিখ দেওয়া সেই তারিখের ঠিক 7 দিন পূর্বে তারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অনলাইনে। তারপর শিক্ষার্থী প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, ভর্তি রোল নম্বর, ভর্তি পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। প্রবেশপত্রে তাদের যে ভর্তি যে রোল নাম্বার, ভর্তি পরীক্ষা সেই রোল নাম্বার এবং পরীক্ষার কেন্দ্রের নাম, কোন কেন্দ্রে তার পরীক্ষা হবে সেটি উল্লেখ থাকবে। পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র তাদেরকে অনলাইন থেকে দেওয়া হবে, সেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড ছিল, এডমিট কার্ডের কথা বলা হয়নি, শুধু রেজিস্ট্রেশন কার্ডের কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং অনলাইন থেকে যে প্রবেশপত্র দেওয়া হবে, এডমিট কার্ড দেওয়া হবে ভর্তি পরীক্ষার জন্য, এই দুইটি জিনিস নিয়ে কিন্তু পরীক্ষার হলে অবশ্যই তাদেরকে উপস্থিত থাকতে হবে। তাহলে পরীক্ষার হলে গুরুত্বপূর্ণ যে দুইটি জিনিস সেটি হচ্ছে তাদের অনলাইন থেকে দেওয়া প্রবেশপত্র এবং তাদের এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে যাদের যে একটা রেজিস্ট্রেশন কার্ড ছিল সেই রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি তাদের নিয়ে যেতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না। তাহলে নর্মাল সায়েন্টিফিক ক্যালকুলেটর এখানে ব্যবহার করার অনুমতি কিন্তু দিয়েছে। অনেকেই পরীক্ষার সময় বলে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না, তো এখানে দেওয়া হয়েছে। এটা একটা পজিটিভ সাইড, বিশেষ করে যারা ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো দিবে তাদের জন্য। তারপর আমরা ক্রমান্বয়ে তথ্যগুলো জানতে থাকি। এখানে 1 নম্বর বলা হয়েছে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা। প্রাথমিক আবেদনের এখানে একটি বক্স আকারে দেওয়ার কারণে আমাদের তথ্যগুলো দেখতে আমরা খুব সুবিধা পাচ্ছি। 1 নম্বরে বলা হচ্ছে এখানে যে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও এইচএসসি বা বিজনেস ম্যানেজমেন্ট যারা বিএম শাখা থেকে যারা এইচএসসি পাস করেছে বা ডিপ্লোমা ইন কমার্স শাখা থেকে, তাদের ক্ষেত্রেও একই শর্ত, অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম চতুর্থ বিষয় সহ মানে অপশনাল সহ 2.50 এবং এইচএসসি সমমান পরীক্ষায় 2.50 আর দুটি মিলে ন্যূনতম 5.50 তাদের থাকতে হবে। অর্থাৎ আড়াই করে তাদের 5.5 থাকতে হবে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য। তারপর বিজ্ঞান শাখার জন্য এখানে 2.75 হচ্ছে এসএসসি আর এইচএসসি এর ক্ষেত্রে 2.50 আর দুটি মিলে ন্যূনতম 6 পয়েন্ট তাকে থাকতে হবে। এখানে গুরুত্বপূর্ণ দুটি তথ্য হচ্ছে যারা 21 এবং 22 সালে এসএসসি পাস করেছে অথবা যারা 23 এবং 24 সালে এইচএসসি পাস করেছে, এখানে 1 বছর করে সুবিধা দেওয়া হয়েছে। এই সালের ভিতরে যদি পাস করে থাকে তাহলে তারা কিন্তু অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। যদি কেউ 20 সালে এসএসসি পাস করে আর 23 সালে এইচএসসি পাস করে তারা অ্যাপ্লাই করতে পারবে না। যদি 20 এসএসসি পাস করে আর 20 এসএসসি এবং 22 এইচএসসি পাস করে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে পাশের সন কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, এটা কিন্তু পাশের সন, শিক্ষাবর্ষ নয়। 21-22 সালে যারা পাস করেছে 21 সালের পরীক্ষা এবং 22 সালের এসএসসি পরীক্ষা, আর এইচএসসি এর ক্ষেত্রে 23 এবং 24 সাল, এই দুটি সাল যারা শর্ত পূরণ করবে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা নিয়মিত স্টুডেন্ট তাদের কিন্তু এখানে 22 এবং 24 সালটা থাকবে, তারা এসএসসি হবে 22 এবং এইচএসসি হবে 24। যদি তারা কেউ ড্রপ থাকে তাহলে এখানে 1 বছরের বা 2 বছরের ঘাটতি কিন্তু এখানে পূরণ করে দেওয়া রয়েছে। তোমরা এই সালটি একটু মিলিয়ে নিও যাদের গ্যাপ রয়েছে। তারপর বলা হয়েছে কি 2021-22 সালের ও লেভেল পরীক্ষায়, ও লেভেল হচ্ছে আমরা এসএসসি সমতুল্য যেটাকে বলি, 3টি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ এবং 2023-24 সালের এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমের অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এটা হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে, ও লেভেল এ লেভেল থেকে, তাদের জন্য এই নোটিশটি রয়েছে এখানে। যে সকল পরীক্ষার্থী অনলাইন আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন বা স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, একটি আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, ভর্তিচ্ছুক বিষয়, প্রতিষ্ঠানের নাম, নিবন্ধিত ব্যক্তির মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে ভর্তিচ্ছুক বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধিভুক্ত থাকতে হবে। যে বিষয়ে ভর্তি হতে চায় সেই বিষয়ে অবশ্যই সেই বিষয়টি সেই প্রতিষ্ঠানে থাকতে হবে। এছাড়াও আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে নম্বরপত্র আর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। ভর্তি পরীক্ষার ভর্তি যোগ্যতা শর্ত পূরণ সাপেক্ষে ওই সকল আবেদনকারীকে 23 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে ডিন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আবেদন ফি 700 টাকা জমাদানের রসিদ সংগ্রহ করে সোনালী ব্যাংকে
শাখায় জমা দিতে হবে। এ সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ডিন বা স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ যারা ও লেভেল এবং এ লেভেল তাদের জন্য এই নোটিশটা রয়েছে। আর এটা হচ্ছে বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে একটি নোটিশ রয়েছে, এটি যাদের প্রয়োজন তারা একটু পড়ে নিও। যেহেতু আমাদের জেনারেলের জন্য এই খ এবং গ কোনো প্রয়োজন নেই যারা জেনারেল পড়াশোনা করেছো। তারপর হচ্ছে আমাদের পরের কথাটি বলা রয়েছে যে আবেদনকারী উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদনের ফর্ম পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার গৃহস্থ অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখার আবেদন পূরণ করতে হবে। যারা গৃহস্থ অর্থনীতি শাখা থেকে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু মানবিক শাখায় ফর্ম পূরণ করবে। আর যারা মানে এসএসসি থেকে এইচএসসি তে অর্থাৎ এইচএসসি তে এখানে উল্লেখ করা হয়েছে এইচএসসি বা সমমান আবেদনকারী এইচএসসি তে যেই শাখায় ছিল তাকে সেই শাখার স্টুডেন্টই ধরা হবে। অর্থাৎ যদি কেউ এসএসসি তে বিজ্ঞান শাখায় পড়ে আর এইচএসসি তে সে মানবিক কমার্সে পড়ে অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখায়, তাহলে সে কিন্তু ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট হিসেবেই সে ফর্ম পূরণ করবে। যদি কেউ এসএসসি তে বিজ্ঞান শাখা এবং এইচএসসি তে মানবিক শাখায় পড়ে তাহলে সে মানবিক শাখায় সে ফর্ম পূরণ করবে। ঠিক আছে, এটি বোঝানো হয়েছে এখানে। আর যারা গৃহস্থ অর্থনীতিতে পড়াশোনা করেছে তারা হচ্ছে মানবিক শাখায় ফর্ম পূরণ করবে, তাদের শাখাটাকে মানবিক দ্বারা শাখার সাথে সমন্বয় করা হয়েছে। তারপর আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার পঠিত বিষয়সমূহ থেকে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযোগ্য বা এলিজিবল বিষয়ে নির্ধারণ করা হবে। অর্থাৎ তারা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যদি তারা সেই বিষয়টি পড়াশোনা করে আসছে তারাই কিন্তু শুধুমাত্র তাদেরকে ওই বিষয়েই ভর্তিযোগ্য হিসেবে এলিজিবল করা হবে। অর্থাৎ তারা এইচএসসি তে যদি কোনো বিষয় না পড়ে এমন বিষয় তাদেরকে অনার্সে দেওয়া হবে না, এটি বোঝানো হয়েছে এখানে। উক্ত পঠিত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট 2.5 থাকতে হবে। ঠিক আছে, এটি বোঝানো হয়েছে তাদের উক্ত 200 নম্বর বা ন্যূনতম গ্রেড পয়েন্ট 2.50 থাকতে হবে। এর মানে হচ্ছে তারা যে অনার্স যারা যে বিষয়ে তারা অনার্স করতে চায় তারা এইচএসসি লেভেলে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটি সবাই একটু মার্ক করে রাখো যে যেই সাবজেক্টে সে অনার্সে ভর্তি হতে চায় সেই সাবজেক্টে তাকে এইচএসসি লেভেলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই 2.50 থাকতে হবে। যদি তার ওই বিষয়ে 2.50 নিচে থাকে বা 2 পয়েন্ট থাকে তাহলে সে কিন্তু ওই বিষয়ে চয়েস দিলেও তাকে কিন্তু ওই বিষয়ে অনার্সের জন্য দেওয়া হবে না। তাহলে এই ও নাম্বারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেমন অনেকে ইংরেজিতে অনার্স করতে চায় কিন্তু ইংরেজিতে তার এইচএসসি লেভেলে তার 2 পয়েন্ট আসছে, তাহলে সে কিন্তু ইংরেজিতে অনার্স করতে পারবে না, তাকে যোগ্য হিসেবে এলিজিবল হিসেবে ধরে নিবে না। তাহলে আমরা একটু এই পয়েন্টটি একটু মার্ক করে রাখবো। তারপর হচ্ছে 6 নাম্বার, জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বা স্নাতক প্রফেশনাল স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী 24-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে সম্মান শ্রেণীতে ভর্তি হতে পারবে না। এখানে 23-24 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বা স্নাতক সম্মান পাস তারা যদি ভর্তি হয়ে থাকে তাহলে কিন্তু আবার নতুন করে ভর্তি হতে পারবে না। তবে যে সকল শিক্ষার্থী 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক হলে তারা অবশ্যই পূর্ববর্তী 23-24 সালের ভর্তি বাতিল করতে হবে। কেউ যদি চায় যে না আমি 23-24 সেশনে গত বছর আমি ভর্তি হয়েছিলাম, এখন আমি আবার ওই সাবজেক্টে চেঞ্জ করে নতুন করে ভর্তি হতে চাই, তাহলে তারা আগের ভর্তি বাতিল করে তারপর তারা নতুন করে আবার আবেদন করতে পারবে। ঠিক আছে, কিন্তু অন্যথায় তাদের পূর্বের ভর্তি থাকলে কিন্তু তারা নতুন করে আবেদন করার সুযোগ পাবে না। স্নাতক সম্মান বা স্নাতক সম্মান প্রফেশনাল বা স্নাতক পাস নিয়মিত, অর্থাৎ যারা ডিগ্রি বা প্রফেশনাল বা নর্মালি অনার্সে পড়ে বা প্রাইভেট কোর্সে পড়ে এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই শিক্ষাবর্ষে অথবা দুইটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি রেজিস্ট্রেশন বাতিল হবে। অর্থাৎ এই কথাটি হচ্ছে কেউ যদি গত বছর পুরাতন স্টুডেন্ট বা আগের সেশনের যারা তারা যদি গত বছর ভর্তি হয়ে থাকে ডিগ্রিতে অথবা অনার্সে অথবা প্রফেশনাল অনার্সে, তাহলে তারা কিন্তু দ্বিতীয়বার যদি আবেদন করে তাহলে তাদের উভয় আবেদনই কিন্তু মানে উভয় ভর্তি তাদের বাতিল হয়ে যাবে, এটি বোঝানো হয়েছে। এখানে এই 2 নম্বরে যে তথ্যটি দিয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে অনলাইন আবেদন ফর্ম পূরণ করা বা পিডিএফ যে কপি সংগ্রহ করা সেটা হচ্ছে 21 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এটা করা যাবে। আর আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি 700 টাকা
আবেদনকৃত কলেজের যেই কলেজে আবেদন করবে সেই কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এ সরাসরি জমা দিতে পারবে। অর্থাৎ যে সে আবেদনকারী যে কলেজে সে অ্যাপ্লাই করেছে সেই কলেজের মোবাইল ব্যাংকিং এও সে চাইলে সে টাকা পাঠিয়ে দিয়ে বা ওই কলেজের নিয়ম অনুযায়ী সে টাকা জমা দিতে পারবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আর যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা না নেয় ওই কলেজ সরাসরিও 700 টাকা জমা নিতে পারে কলেজে। ঠিক আছে। আর সেই জমার তারিখটা 21 জানুয়ারি থেকে আবেদন শুরু হলে 22 জানুয়ারি থেকে তারা জমা নেওয়া শুরু করবে। আর 2 মার্চ পর্যন্ত, আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি হলেও 2 মার্চ পর্যন্ত তারা কি করতে পারবে, টাকা জমা দিতে পারবে যদি তাদের ফর্ম তোলা থাকে 28 তারিখের ভিতরে। তার কলেজ কর্তৃক যে নিশ্চয়ন সেটি স্টুডেন্টের কলেজ কখন নিশ্চয়ন করবে সেটি বোঝানো হয়েছে এখানে, কলেজ কর্তৃপক্ষ সেটা বুঝবে। তারপর হচ্ছে এখানে যে টাকাটা পেমেন্ট করা হবে সেটা কতটুকু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য থাকবে, কতটুকু কলেজের ফান্ডে থাকবে সেটা এখানে নোটিশে বলা হয়েছে। তো এটা স্টুডেন্টের প্রয়োজন নেই, স্টুডেন্টের এখানে দুটি তথ্য দেখলে চলবে। তারপর হচ্ছে 3 নম্বরে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য ও নির্দেশনা, কিভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে নির্দেশনা, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই তথ্যটা তোমরা একটু সবাই মার্ক করে রাখবে। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। নোটিশের কিন্তু প্রথম দিকে সবগুলো কথা বলে আসছিল, শর্ট করে এখানে বিস্তারিত বলা হচ্ছে। এমসিকিউ পদ্ধতি 100 নম্বরের পরীক্ষা 100টি প্রশ্ন উত্তর থাকবে 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। আর ভর্তি পরীক্ষা ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না, কোনো মাইনাস মার্কিং নেই। ঠিক আছে, যেহেতু এক ঘন্টায় এখানে আমাদের 100টা এমসিকিউ থাকতে হবে, সেখানে মাইনাস মার্কিং নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে গেল। এখানে যেটা বলা হয়েছে, বিজ্ঞান শাখার জন্য বাংলায় 20 নাম্বার, ইংরেজি 20 নাম্বার, সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে, এখানে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে। সাধারণ জ্ঞান হচ্ছে 10 নাম্বার, এখানে হচ্ছে 50, তাদের পদার্থ 17, রসায়ন 17 এবং জীববিজ্ঞান বা গণিত, কেউ চাইলে জীববিজ্ঞান আনসার করতে পারবে, কেউ চাইলে গণিত আনসার করতে পারবে। এখানে 16, টোটাল হচ্ছে তাদের 50, আর এই 50 হচ্ছে 100, এই হচ্ছে তাদের এমসিকিউ পরীক্ষার মার্কস 100। মানবিক বা গৃহস্থ অর্থনীতি শাখা, এটার ক্ষেত্রে বাংলায় 25, এখানে মানবিকের ক্ষেত্রেও ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রেও বাংলায় হচ্ছে 25, ইংরেজি 25, জেনারেল নলেজ বাংলাদেশ প্রসঙ্গে হচ্ছে 10, টোটাল এখানে হচ্ছে 60। আর তাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের উপর যে কোনো 4টি বিষয়, এটা মানবিক শাখার জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে তারা যে বিষয় পড়ে আসছে সেই বিষয় থেকে তাদের যেই কোনো 4টি বিষয় মধ্যে উচ্চ মাধ্যমিকে তারা যে বিষয়গুলো গ্রুপের সাবজেক্ট পড়ে আসছে 4টা, সেই গ্রুপের সাবজেক্ট তাদের চয়েস মতো কেউ যে সাবজেক্টগুলো পড়ে আসছে সেই সাবজেক্টগুলো সবগুলো প্রশ্নপত্র থাকবে, তার মধ্যে সে তার নিজের সাবজেক্টগুলো সেখানে আনসার করতে পারবে। এখানে হয়তো বা 6-7টি সাবজেক্ট থাকবে, এর মধ্যে 4টি সাবজেক্ট সে চয়েস করে আনসার করবে যেগুলো সে পড়ে আসছে। তারপর বলা হচ্ছে হিসাব বিজ্ঞান 20 নাম্বার, আর ব্যবসা নীতি ও প্রয়োগ 20 নাম্বার, এই হচ্ছে 40 নাম্বার হচ্ছে কমার্সের জন্য। ব্যবসা শিক্ষা শাখার জন্য হিসাব বিজ্ঞান 20, আর হচ্ছে ব্যবসা নীতি ও প্রয়োগ 20, এই হচ্ছে তাদের 40, আর এখানে ছিল 60, 100 নাম্বার। তাহলে এই 100 নাম্বার হচ্ছে তাদের পরীক্ষা। এখন এসএসসি সমমান পরীক্ষার যে জিপিএ 40%, এটা হচ্ছে তার এসএসসির যে পয়েন্ট, এই এসএসসির পয়েন্টকে সে যদি গুণ দিবে 8 দিয়ে, তাহলে বের হয়ে যাবে তার যত এই 40-এর মধ্যে সে কত পায়। ঠিক আছে, আর এইচএসসির যে পয়েন্ট, সে পয়েন্টকে গুণ দিবে সে 12 দিয়ে, তাহলে কিন্তু সে পেয়ে যাবে, সে যদি 12 দিয়ে গুণ করে তাহলে সে পেয়ে যাবে তার এই এইচএসসির পয়েন্ট কত। এই এসএসসির পয়েন্টকে 8 দিয়ে গুণ দিলে 5 আর 40, এইচএসসির পয়েন্টকে 5 12 60, এই 40 এবং 60 হচ্ছে 100, আর তার পরীক্ষা ছিল 100, মোট এই 3টি মিলে হচ্ছে 200 নাম্বার। এখন কথা হচ্ছে যে যার এসএসসির পয়েন্ট কম সে কিন্তু সেই পয়েন্ট অনুযায়ী নাম্বার পাবে, যার এইচএসসির পয়েন্ট কম সেই অনুযায়ী সে নাম্বার পাবে। আর এই কারণে তার পয়েন্ট কিন্তু এখানে একটা বেরি করছে, গুরুত্বপূর্ণ জিনিস। আর পরীক্ষা হচ্ছে 100 নম্বরের। যাদের পয়েন্ট কম তারা অবশ্যই পরীক্ষার মাধ্যমে সেই ঘাটতিটুকু পূরণ করার সুযোগ পাবে, সে অতিরিক্ত পড়াশোনার মাধ্যমে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের পরবর্তীতে বলা হয়েছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদনের নিশ্চয়নকৃত প্রার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত দিনের 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। উল্লেখ্য যে প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও কেন্দ্রের নাম শিক্ষার্থীদের উক্ত কেন্দ্রে উপস্থিত থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডের মধ্যে যেই রোল নম্বর এবং ভর্তি কেন্দ্রের নাম থাকে সেই কেন্দ্রে তাকে পরীক্ষা দিতে হবে।
অন্য কোনো সুযোগ নাই। এরপরে বলা হচ্ছে ঘ নম্বরে যে প্রার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। এরপরে বলা হয়েছে 1 নম্বরে প্রার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা সকাল 10:30 মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে প্রবেশপত্র নিয়ে। এখানে কিন্তু পরীক্ষা শুরু হবে 11টা থেকে 12টা পর্যন্ত চলবে, তো ন্যূনতম আধা ঘন্টা পূর্বে 10:30 পূর্বে থাকতে হবে। এখানে কিন্তু নোটিশের পূর্বে কিন্তু আমরা বলে আসছিলাম ওইখানে অ্যাডমিট কার্ডের পাশাপাশি কিন্তু এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডও লাগবে। 4 নম্বরে বলা হচ্ছে মেধা তালিকা প্রণয়ন কিভাবে করা হবে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখার 100 নম্বর হচ্ছে এমসিকিউ পরীক্ষা, তাদের 5 নম্বর হচ্ছে 35। 5 নম্বর কত এখানে 35 নম্বর পেলে তারা পাস বলে বিবেচিত হবে। আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোট 200 নম্বরের মধ্যে ভিত্তিতে কলেজের মধ্যে আলাদাভাবে পছন্দ ক্রম অনুসারে বিশ্বভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। তারা যে চয়েস মতো ফর্ম কাটবে সেইখানে কিন্তু তাদেরকে সেই অনুযায়ী তাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে তাদের মার্কসের উপরে। 200 নম্বরের মধ্যে কিন্তু তাদের এসএসসি এবং এইচএসসি নাম্বার হচ্ছে 100 আর তাদের পরীক্ষা হচ্ছে 100। একই প্রতিষ্ঠানে কলেজে একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনকারীর মেধা স্কোর একই হলে সেক্ষেত্রে ক্রমানুসারে মেধাক্রম প্রণয়ন করা হবে। তাহলে এখানে যদি 2 জন যদি একই স্কোরের হয় তাদের ক্রমানুসারে তাদেরকে মেধা তালিকা দেওয়া হবে। ভর্তি পরীক্ষার এখানে বলা হয়েছে এখানে কিভাবে যাচাই করা হবে খেয়াল করতে, যে যদি একই প্রতিষ্ঠানে, আমি আবার বলছি একই প্রতিষ্ঠানের বা কলেজের একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনকারী যদি মেধা স্কোর একই হলে, মানে 2 জনের টোটাল মার্কস মনে করো যে 160, তাহলে এখন তাদেরকে কিভাবে মেধা ক্রম করা হবে সেটা বলা হয়েছে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর যার বেশি, অর্থাৎ কেউ জিপিএ দিয়ে বেশি, কেউ ভর্তি পরীক্ষার মাধ্যমে বেশি, টোটাল 200-র মধ্যে দুজনেই 160 করে আছে, সেক্ষেত্রে যার ভর্তি পরীক্ষা নাম্বার বেশি সে আগে এগিয়ে থাকবে। তারপরে যদি এটাকে সমাধান করা না যায় তাহলে এইচএসসি পরীক্ষার জিপিএ এর 40% চতুর্থ বিষয় ব্যতীত এবং এইচএসসি পরীক্ষার জিপিএ 60% চতুর্থ বিষয় ব্যতীত এর যোগফল যার বেশি হবে। এটির মাধ্যমে যদি পারা না যায় তাহলে এসএসসি এইচএসসি সমমান প্রাপ্ত নম্বরের 40% চতুর্থ বিষয় সহ ও এইচএসসি ও সমমান পরীক্ষা নম্বরের 60% চতুর্থ বিষয় সহ এর যোগফল যার বেশি হবে। তাহলে প্রথমটি দিয়ে না পারলে দ্বিতীয়টি না পারলে তৃতীয়টি, যাদের টোটাল যোগফল সমান হবে এই তিনটির মাধ্যমে তারা একটি না একটি সমাধান খুঁজে পেয়ে যাবে। গ নম্বর বলা হয়েছে এই ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা, এবং হচ্ছে কোটা মেধা তালিকার পর বলছে প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। তাহলে অর্থাৎ এখানে প্রথম মেধা তালিকা দেওয়া হবে একটি, তারপর যদি শূন্য আসন থাকে, কেউ ভর্তি না হয়, কেউ পাবলিকে চান্স পেয়েছে ভর্তি হয়নি, তাদের জন্য শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় আরেকটি মেধা তালিকা দেওয়া হবে। তারপর কোটার মেধা তালিকা দেওয়া হবে। এই তিনটি মেধা তালিকা দেওয়া হবে ক্রমান্বয়ে। তারপর প্রথম ও দ্বিতীয় এই তিনটে মেধা তালিকার জন্য কিন্তু কাউকে কোনো আর দ্বিতীয় অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। আর প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রমের তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপ, তার সে যেই কলেজে অ্যাপ্লাই করেছে সেই কলেজে তার সিট নেই, সে হয়তো বা সেই কলেজে চান্স পাবে না তার এই মোট নাম্বারে, তখন সে রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ভর্তির জন্য, সেটা প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে। তারপর হচ্ছে এখানে আমাদের 1 নাম্বার বলা হয়েছে যে সংশ্লিষ্ট কলেজে ইউজার আইডি, পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করে বিশ্বভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে। আবেদনকারী ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে জয়েন করলে সে অনেক কিছু জানতে পারবে এখানে, আর এসএমএস এর মাধ্যমে সে কিন্তু রেজাল্ট জানতে পারবে। এটা ফলাফল জানার কথা বলা হয়েছে। প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার করণীয়। প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার জন্য তাকে এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর এখানে বলা হয়েছে কি কি প্রয়োজন হবে। তো এখানে প্রয়োজন হচ্ছে সে অনার্স ট্যাবে গিয়ে অ্যাপ্লাই নাও অনার্সে যাওয়ার পর ক্লিক করতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা রোল নাম্বার দিতে হবে। প্রথমে এই মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রোল নাম্বার সেটি দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার সেটিও দিতে হবে, শিক্ষা বোর্ড বা যে যদি কোনো বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সেটাও দিতে হবে, পাশের সন, একটি নিবন্ধিত মোবাইল নম্বর নিজের অথবা অভিভাবকের, কোন যে স্টুডেন্ট তার অভিভাবকের বা নিজের যে একটি মোবাইল নাম্বার বা যেটা নিবন্ধন করা রয়েছে এমন একটি ভালো যে চলতি একটি মোবাইল নাম্বার সেখানে ব্যবহার করতে হবে, সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। তাহলে কিন্তু কি কি লাগতেছে, এসএসসি এবং এইচএসসি রোল নং, রেজিস্ট্রেশন নং
বোর্ডের নাম, পাশের সন, আর হচ্ছে একটি মোবাইল নাম্বার। তারপর বলছে যে বলা হয়েছে যে উল্লেখ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ভবিষ্যতে শিক্ষার্থীকে শিক্ষা বিষয়ক তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি ব্যবহার করা হবে। তো এই মোবাইল নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলা হয়েছে এখানে ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীকে তথ্য থেকে মেল স্থলে ফিমেল অথবা ফিমেলের স্থলে মেল প্রদর্শিত হলে ক্লিক টু চেঞ্জ অপশনে গিয়ে সেটি জেন্ডার এন্ট্রি দিতে হবে। যদি মেলের স্থলে অ্যাপ্লাই করার পর যদি কারো সে ছেলে বা তার থেকে ফিমেল শো করতেছে তখন সেখানে চেঞ্জ করতে পারবে, এটা বোঝানো হয়েছে এখানে। বা ফিমেলের সময় মেল, মেলের সময় ফিমেল হলে সেটি চেঞ্জ করতে পারবে। জেন্ডার ত্রুটির কারণে কোনো পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে ওই আবেদনকারীর আবেদন ফর্ম বাতিল ভর্তি বাতিল বলে গণ্য হবে। যদি কেউ মহিলা কলেজে অ্যাপ্লাই করে ফেলে তাহলে সে কিন্তু ভর্তিটা বাতিল হয়ে যাবে। এই পর্যায়ে আবেদনকারী তার ভর্তিযোগ্য বা এলিজিবল বিষয়ের তালিকা দেখতে পাবে। সে যখন আবেদন অ্যাপ্লাই করবে তখন সে দেখতে পারবে সে কোন কোন বিষয়গুলো তার জন্য এলিজিবল, মানে সে কোন কোন বিষয়গুলো সে পাবে, অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করলে সে যদি টোটাল মার্কসে এগিয়ে থাকে তাহলে সেগুলো পাবে যে কোনো একটি, তো সে কোনগুলোতে সে চয়েস করতে পারবে। তার আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ বা জেলা ভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট করলে ওই কলেজের প্রথম বর্ষ সে কিন্তু সাবজেক্ট দেখতে পাবে তখন সে একটি কলেজ চয়েস দিবে, সে কোন কলেজ অ্যাপ্লাই করতেছে। সেই কলেজ বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী সে একটি কলেজ চয়েস দিল। দেওয়ার পর সে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তিযোগ্য বিষয়সমূহের নাম বা আসন দেখতে পাবে, মানে সে কোন কোন বিষয়ে অ্যাপ্লাই করতে পারবে ওই কলেজে, মানে ওই কলেজে তো সিট থাকতে হবে, ওই সাবজেক্ট থাকতে হবে। তখন তাকে ওই কলেজে কতটি আসন রয়েছে সেগুলো সে দেখতে পারবে। ওই তালিকা থেকে আবেদনকারী সতর্কতার সঙ্গে তার প্রার্থিত বিষয়ে পছন্দক্রম নির্ধারণ করতে পারবে। সে প্রথমে ইংরেজি দিতে পারবে, পরে বাংলা দিতে পারবে, কতটা সিট আসে সে দেখতে পারবে অ্যাপ্লাই করার সময়। পরবর্তীতে আবেদনকারী ওই পছন্দক্রম অনুসারে মেধা ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে। তারপর এখানে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সন্তান বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্নভাবে সক্ষম বা পোষ্য কোটার ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে। আর এটা হচ্ছে কোটা তালিকার জন্য, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে যদি উল্লেখ্য যে পোষ্য কোটার শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তান বা সন্তানাদি আবেদন করতে পারবে। কোটা আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ থাকতে হবে, যে কোটায় সেই অবশ্যই মূল একটা সনদ থাকতে হবে। একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দ ক্রম নির্ধারণ করে দিতে হবে। সে যদি একাধিক কোটার অধিকারী হয় সে চাইলে এখানে ক্রম পছন্দ করে দিতে পারে যে কোন কোন কোটা সে মানে এলিজেবল আছে। এবার বলা হয়েছে যে উল্লেখ্য যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। মানে কোটার যে আসন সেটা সাবজেক্ট ভিত্তিক যে যতগুলো বিষয় মানে যতগুলো সিট রয়েছে তার বাইরে কোটাগুলো আলাদাভাবে সিট পাবে, এটি বোঝানো হয়েছে এখানে। ও নম্বর বলা হয়েছে ফর্ম পূরণের সময় আবেদনকারী সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। মাপ হবে 120 বাই 150 পিক্সেল, আর ইমেজ সাইজ হবে জেপিজি, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 কেবি। এটা আবেদন করার সময় তারা অনলাইন থেকে করে নিতে পারবে, অনলাইন দোকান থেকে। আবেদনকারী ছবি ব্যতীত অন্য কোনো ছবি আবেদন ফর্মে আপলোড করা হলে ওই আবেদনকৃত ভর্তি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, অর্থাৎ তার ছবি ছাড়া অন্য কোনো ছবি এখানে কিন্তু আপলোড করা যাবে না। তারপর বলছে যে সঠিক তথ্য ও ছবি সহ ছক পূরণ করে সাবমিট অ্যাপ্লিকেশনে অপশনে করতে হবে। এই পর্যায়ে আবেদনকারী অ্যাপ্লিকেশন আইডি বা পিন কোড প্রদর্শিত হবে। তার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন কোড প্রদর্শিত হবে যখন সে সাবমিট করবে। তারপর হচ্ছে এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড করে A4 সাইজ অফসেট সাদা কাগজে প্রিন্ট করে নিতে হবে। তার আবেদন ফর্ম পূরণকৃত আবেদন ফর্মটি ত্রুটি সংশোধনযোগ্য। আবেদনকারীকে তার প্রাথমিক আবেদন ফর্মের প্রদর্শিত সকল তথ্য ছবি ঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে। আবেদন ফর্মে তথ্য অমিল বা ত্রুটি সম্পূর্ণ ছবি থাকলে তা সংশোধন করতে হবে। আবেদন ফর্ম সংশোধনের জন্য আবেদনকারীকে অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে গিয়ে অনার্স লগইন লিঙ্কে গিয়ে আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন আইডি বা পিন এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারী ফর্ম ক্যান্সেল বা ফটো চেঞ্জ অপশনে গিয়ে লিঙ্কে গিয়ে ক্লিক টু জেনারেট দ্য সিকিউরিটি কে অপশনটিতে ক্লিক করলে তার আবেদন ফর্মে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি দেওয়া হবে। ওটিপি এন্ট্রি দিয়ে আবেদনকারী তার ফর্মটি বাতিল
বাতিলপূর্বক নতুন করে আবেদন ফর্ম পূরণ ও সঠিক ছবি আপলোড করতে পারবে। তার একটি সুযোগ রয়েছে, যার ভুল হলেও উল্লেখ্য যে আবেদনকারী শুধুমাত্র একবারই প্রাথমিক আবেদন ফর্ম বাতিল করার সুযোগ পাবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করা হলে ওই আবেদনকারী ফর্ম আর বাতিল করতে পারবে না। কলেজে যদি সে টাকা জমা দিয়ে দেয়, কলেজ যদি সে ফর্মটি অ্যাকসেপ্ট করে ফেলে অর্থাৎ নিশ্চয়ন করে ফেলে, তখন সে চাইলেও আর আবেদন করতে সেটি আর বাতিল করতে পারবে না বা চেঞ্জও করতে পারবে না। তারপর বলা হয়েছে এখানে যে আবেদনকারী প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে। এখানে তারিখ থাকবে, একটা স্বাক্ষর করার জায়গা থাকবে, সেখানে স্বাক্ষর করতে হবে। আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে, বা SMS এর আবেদনকারীকে জমা দেওয়ার পর কলেজ নিশ্চয়ন করার পর সেটা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কলেজের আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারী মোবাইলে SMS না পেলে বুঝতে হবে ওই আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। যতক্ষণ পর্যন্ত আবেদনের কলেজ থেকে মেসেজ না আসে তখন মনে করতে হবে যে সেটি এখনো অ্যাকসেপ্ট হয়নি। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগইন অপশনে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। ভর্তি পরীক্ষার রোল নম্বর এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়ে থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তা বলা হয়েছে দ্বৈত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, এটা যারা একাধিক ভর্তি থাকে তাদের ক্ষেত্রে নোটিশ দেওয়া হয়েছে। এখানে রিলিজ স্লিপে, এখানে যে তথ্যটি রয়েছে, রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণের সম্পর্কিত করণীয়। যে সকল প্রার্থী প্রথম দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে না অথবা মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে 5টি কলেজ আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন করতে পারবে। যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সে সকল আবেদনকারীকে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। যারা ফেল করবে তারা কিন্তু আর কোনো কলেজে বাংলাদেশে আবেদন করতে পারবে না ন্যাশনাল ভার্সিটির আন্ডারে। তাহলে অবশ্যই পাস করতে হবে। পাস করে সে প্রথম দ্বিতীয় মেধা তালিকায় যদি সে ওই কলেজে চান্স না পায়, সে যে কলেজে চয়েস দিয়েছিল, সে চাইলে রিলিজ স্লিপের মাধ্যমে 5টি কলেজ চয়েস দিয়ে সেখানেও কিন্তু সে ক্রমান্বয় করে দিতে পারবে যে কোন কলেজে পরে কোন কলেজে চয়েস দিবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কলেজ কর্তৃক যে করণীয় সেটা কলেজের করণীয়, কলেজ সেটা নিশ্চয়ন করবে এরকম কিছু। সো তারপর বলা হয়েছে এখানে 4 নম্বর বলা হয়েছে ভর্তি পরীক্ষার সম্পর্কিত জ্ঞাতব্য। এখানে যে ভর্তি পরীক্ষা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি নির্ধারণ করবেন। OMR ফর্মের মাধ্যমে পরীক্ষা হবে। তারপর ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে OMR সিটির সবকিছু এখানে পরীক্ষা কিছু নিয়মকরণ বলা হয়েছে। এখানে এগুলো সাধারণত সবাই জানে, তারপর এখানে লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। আর বলা হয়েছে এখানে যে আবেদন ফি হচ্ছে 700 টাকা। 700 টাকা রেজিস্ট্রেশন ফি হচ্ছে 500 টাকা। আর শিক্ষার্থী প্রতি ক্রিয়া সংস্কৃতি ফি হচ্ছে 50 টাকা। প্রতি শিক্ষার্থী BNCC ফি হচ্ছে 5 টাকা। তারপর হচ্ছে এখানে রোবার স্কাউট ফি হচ্ছে 10 টাকা। এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় তারা যখন রেজিস্ট্রেশন বাবদ তাদের টাকা নিবে, এই টাকাগুলো তাদের এখানে উল্লেখ করবে। আর শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি হচ্ছে 200 টাকা। আর শিক্ষার্থী প্রতি ভর্তি পুনর্বহাল ফি, পুনরায় বহাল রাখার জন্য এটা 200 টাকা ফি। এগুলো আসলে আমাদের প্রয়োজনে আমাদের এখন হচ্ছে আবেদনের কাজ করতেছি আমরা। তো প্রাথমিক আবেদনের জন্য 700 টাকা লাগবে। এই 700 টাকার মধ্যে 450 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যাবে, বাকি 150 টাকা আর কেন্দ্রের ফি হচ্ছে যে পরীক্ষা হবে সেই কেন্দ্রের ফি হচ্ছে 100 টাকা। আর কলেজ অংশ নেবে 150 টাকা। টোটাল হচ্ছে 250 আর 450 হচ্ছে মোট 700 টাকা। যাই হোক, এখানে আমাদের এই নোটিশের মাধ্যমে আমরা মোটামুটি সব পুরো নোটিশটি আমি তোমাদের পড়ে দিয়েছি। তো এখানে যে তথ্যগুলো আমরা পেয়েছি, তোমরা যারা এই পুরো নোটিশটি পড়েছো, তোমরা যদি কোনো তথ্য বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই মেসেজ করতে পারো। যদি তোমরা এই কমেন্ট বক্সে মেসেজ করো, আমি সেখানে ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।